পাকিস্তানের সাথে এর আগে ১৩টা টেস্টের মধ্যে ১২টাই বাংলাদেশ হেরেছে। আরেকটা হারার পজিশন থেকে খুব ভালো দুটো ইনিংসের কল্যাণে বাংলাদেশ ড্র করেছিল। সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনে যখন শান্তকে এই প্রশ্নটা করা হলো, শান্ত বললেন যে আমরা এটাকে এবার বদলে দিতে চাই। আমি বলবো সেই লক্ষ্যে অন্তত হাঁটাটা শুরু করেছে বাংলাদেশ। যদিও দিন শেষে বলা যেতে পারে দুই দল সমান সমান পজিশনে রয়েছে, কিন্তু আমি বাংলাদেশকে একটু হলেও এগিয়ে রাখতে চাই। সকাল থেকেই রাওয়ালপিন্ডিতে রোদ, কিন্তু তারপরেও আগের দিনে হওয়া বৃষ্টির জন্য পুরো একটা সেশন খেলা হয়নি, আউটফিল্ড ভেজা ছিল। এই জন্য প্রায় ৪ ঘন্টা পর বাংলাদেশ টাইম দুপুর ৩টায় টস হয়। সেই টসে জিতে কিন্তু বাংলাদেশ। পাকিস্তান ২ দিন আগেই ঘোষণা দিয়ে ফেলেছে তাদের একাদশে ৪ জন পেসার রয়েছে, আমরা সবাই জানি। সুতরাং বাংলাদেশও কিন্তু জানতো যে পিচে কি অপেক্ষা করছে তাদের জন্য। সবকিছু মিলিয়ে ৩ জন পেসার নিয়েছে বাংলাদেশও। আর শান্ত টসে জিতে ফিল্ডিং নিতে একেবারেই ভুল করলেন না। বাংলাদেশের একাদশটা অবশ্য একটু অবাক করেছে সবাইকে, কারণ তাসকিন খালেদ দুজনেই একসাথে বাদ, এটা আমরা অনেকেই আসলে এক্সপেক্ট করিনি, কিন্তু সেটাই হয়েছে। হাসান মাহমুদ এবং নাহিদ রানা দুই তরুণের উপরেই কিন্তু ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট। তো যাই হোক, বোলিং শুরু হলো বাংলাদেশের এবং পিচ থেকে ফাস্ট বোলাররা অ্যাসিস্ট্যান্স পাচ্ছেন। হাসান মাহমুদ এবং শরীফুল চমৎকার বোলিং শুরু করলেন। দুজনের ওপেনিং স্পেলে একাধিকবার তারা পাকিস্তানি ব্যাটারদেরকে অনেক কঠিন কঠিন সব প্রশ্ন করছিলেন, এবং তেমনই একটা প্রশ্নের উত্তর দিতে না পেরে অত্যন্ত বিপজ্জনক ওপেনিং ব্যাটার আব্দুল্লাহ শফিক আউট হয়ে গেলেন। তবে এই উইকেটটাতে হাসান মাহমুদের চাইতে গালিতে দাঁড়ানো উড়ন্ত জাকির হাসানের অবদানটা অনেক বেশিই ছিল। থার্ড আম্পায়ারের একটা বিতর্কিত সিদ্ধান্তের কারণে শান মাসুদের উইকেটটা পেয়েছেন শরীফুল, তবে বাবর আজমের সফট ডিসমিসেলটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই, এবং আবারও লিটন দাসের চমৎকার একটা ক্যাচ উইকেটের পেছনে। তবে বাংলাদেশের একাদশে আসলে আরেকটা পেসারের অভাব বেশ পরিলক্ষিত হয়েছে এরপরে, কারণ হাসান মাহমুদ আর শরীফুল ছাড়া বাকিরা তেমন কিছু করতে পারেননি। স্পিনাররা যে কোনো রকম ইফেক্টিভ হতে পারবেন না, অন্তত আজকে পারেননি, সেটা কিন্তু শুরু থেকে বুঝিয়ে দিয়েছেন সাইম আইয়ুব এবং শান মাসুদ। পাকিস্তানের হয়ে চতুর্থ উইকেট জুটিতে তারা কিন্তু প্রতিরোধটা গড়ে তুলেছেন, এবং যখন ইনিংসের 14তম ওভারে মেহেদী হাসান মিরাজকে নিয়ে আসা হলো, তখন এই প্রশ্নটা কিন্তু ঘুরছিল যে পেসাররা যখন ভালো করছেন, স্পিনারকে একটু বেশি আর্লি নিয়ে এসেছেন কিনা। আর সেই জায়গাটাতেই কিন্তু সাইম আইয়ুব কাউন্টার অ্যাটাক করেছেন এবং মোটামুটি আগ্রাসীভাবেই খেলেছেন মেহেদী হাসান মিরাজকে। সেই জায়গাটাতে একটুখানি পাকিস্তানকে খেলায় ফিরে আসার সুযোগটা দিয়েছে বাংলাদেশ। তবে কৃতিত্ব দিতে হবে এই দুজনকেই, দুজনে কিন্তু অসাধারণ ব্যাটিংটা করেছেন। আর নাহিদ রানাও আজকে খুব একটা সুবিধা করতে পারেননি, একটু খরুচেই ছিলেন তিনিও। ৯৮ রানের জুটি গড়ে এই দুজনের জুটিটা ভাঙে দিনের শেষ সেশনের শুরুতেই হাসান মাহমুদের হাত ধরে, এবং আরেকটা ভালো ক্যাচ আমরা দেখেছি সেখানে স্লিপে। এরপরে সাউদ শাকিল এবং মোহাম্মদ রিজওয়ান তারা দুজন কিন্তু মোটামুটি স্বচ্ছন্দেই দিনটা পার করে দিয়েছেন। ভেজা আউটফিল্ডের কারণে পুরো একটা সেশন খেলা হয়নি। শেষ পর্যন্ত খেলা ৪৮ ওভার হওয়ার কথা থাকলেও আলোক স্বল্পতার কারণে হয়েছে মাত্র ৪১ ওভার। সুতরাং ৪১ ওভারে পাকিস্তান দিন শেষে যখন ১৫৮ রান করেছে, সেটাও প্রায় ৪-এর কাছাকাছি রান রেটে পাকিস্তান তো নিজেদেরকে বলতেই পারে খুব ভালো একটা অবস্থায় রয়েছে। অন্যদিকে এই ৪১ ওভারের মধ্যেই ৪টা উইকেট বাংলাদেশ কিন্তু তুলে নিয়েছে। তাহলে আগামীকালকে সকালে যদি এই সাউদ শাকিল আর রিজওয়ানের জুটিটা তাড়াতাড়ি ভেঙে দিতে পারে, তারপরে কিন্তু অলরাউন্ডার আঘা সালমান এবং তারপর ৪ জন ফাস্ট বোলার। সুতরাং বাংলাদেশকে এই জন্যই আমি যেমনটা প্রথমে বলছিলাম যে একটু এগিয়ে রাখছি, এই জন্যই এগিয়ে রাখছি যে বাংলাদেশ যদি শুরুতে কালকে এই দুটো উইকেট তুলে নিতে পারে, পাকিস্তান কিন্তু আবারও ব্যাকফুটে চলে যাবে। সবকিছু মিলিয়ে বলা যেতেই পারে হোয়াট এ ফ্যাসিনেটিং ডে ইট ওয়াজ ফর টেস্ট ক্রিকেট। আফসোস খেলাটা মাত্র ৪১ ওভারই হয়েছে আজকে।